গতকাল রাত্রিবেলায় বীরভূমে কঙ্কালীতলায় তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি। তার ঠিক কিছু আগেই আমরা জানি প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন ওই তৃণমূল নেতা মামুন শেখ। তারপরেই তৃণমূল উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। গতকাল মামুন শেখ কি বলেছিলেন শোনাই আগে। এমনিতেই তো প্রাণ সংশয় আছে, তবু সন্ধ্যাবেলায় গেছিলাম লুকিয়ে, স্টেডিয়াম মাঠ গেছিলাম 8টার দিকে। তারপর হঠাৎ বাড়ি থেকে আমার মা ফোন করলো 8টা 21 নাগাদ, দিয়ে বললো যে বাইরে গেটের কাছে বাড়ির সামনে বোমের আওয়াজ উঠলো। এখানে একটা বোম চার্জ করা হয়েছে এই জায়গাটাতে, এখনো দেখুন সবকিছু পড়ে আছে। এবং তারপর পুলিশ দেখলো আরেকটা এই পাশের একটা জায়গাতে একটা তাজা বোমা পুলিশ এখান থেকে উদ্ধার করলো। সেটা পুলিশ তদন্ত করুক, আমি এমনিতেই তো প্রাণ সংশয়ে আছি। এই তো এরকম করে তো যে কোনো সময় মনে হচ্ছে খুন হয়ে যেতে পারি। মালদার ঘটনার পর থেকে প্রচন্ড আতঙ্কে আছি। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ। ইন্দ্রজিৎ, মামুন শেখ তো এই অভিযোগ করলো, কিন্তু জেলা নেতৃত্ব তারা কি বলছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে যিনি উপপ্রধান তিনি কিন্তু সরাসরি জানিয়েছিলেন যে তার প্রাণনাশের ভয় রয়েছে, এবং তারপরে কালকে রাত্রে দেখা গেছে তার বাড়িতে বোমাবাজি ঘটনা। আজকে কি দেখা গেল? আজকে দেখা গেল যে নানুরের যিনি পর্যবেক্ষক, নানুরের যিনি সমস্ত বিষয়টি দেখে নানুর বিধানসভা এলাকার, তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবং সেই কাজল শেখ আজকে জানালেন যে মামুন শেখ সম্পূর্ণভাবে এটি পরিকল্পনাভাবে করেছে এবং তিনি নিরাপত্তা চাইছেন, কেননা পঞ্চায়েতে তিনি দুর্নীতি করেছেন আর তার জন্যই তিনি নিরাপত্তা চাইছেন। আর সেই জন্যই তিনি কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, এবং এই ধরনের ঘটনা ঘটিয়েছেন অর্থাৎ কি না, তার বাড়িতে নিজেই বোমা মারা করিয়েছেন, এমনই কিন্তু বললেন কাজল শেখ। যদিও মামুন শেখ সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন, তিনি উড়িয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে যারা জেলা নেতৃত্ব অর্থাৎ বীরভূম জেলা কোর কমিটি তাদেরকেও কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে তিনি জানাবেন। বেশ, এটা সাজানো ঘটনা, দুদিন পরে পুলিশ তদন্ত করছে, আসল সত্য অবশ্যই উদ্ঘাটিত হবে। উনি ভয়ে ভীত হয়ে এই ধরনের কাজ করছেন বলে মনে করি। লোকাল মানুষ তাদের কাছে বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করেছিলেন, যার জন্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ শান্তিনিকেতন থানায় করা হয়েছে। তাছাড়াও এখানে যারা ট্রাস্ট আছে, সেই ট্রাস্ট থেকেও কয়েকবার টাকা তোলা হয়েছে, সেটার প্রমাণ আছে। সেই ভিত্তিতেই তিনি ভয়ে ভীত হয়ে পুলিশ প্রোটেকশন চাইছেন, যার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বলে মনে করি। শুধুই স্লিপ, মিলছে না রেশন। গ্রাহকদের রেশন না দিয়ে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ সামনে আনছেন। রেশনের চাল ডাল বাইরে বিক্রির অভিযোগ, প্রতিবাদ করলে গ্রাহকদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। অশোকনগরে রেশন দুর্নীতি অভিযোগ। হাবড়ায় রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। বছর খানিক ধরে করছে ওনার, আমি বারবার বলছি দেখেন আপনি যদি পারেন তো করেন, নাইলে আপনি রাস্তা দোকান ছেড়ে দেন, অন্য লোকের ডিলার দেন, দেবে না, হ্যাঁ চুপ করে থাকে। আর আজকে এই বছর খানিক ধরে এরকম এই মাসেটা ওই মাসে, ওই মাসেটা সেই মাসে। এই তো রামমণিকের এই কাজ করে। আজ আটা থাকে না, গম থাকলে গম দেয় না, চাল থাকলে চাল দেয় না, মানুষ ঘুরে ঘুরে চলে যায়। আমাদের কাজের সময় নেই, ওনাকে আমরা রাখবো না। যদি মনে করেন অন্য লোক দেবেন, ভালো লোক, তাহলে এখানে পাঠাবেন, নাহলে এই কাজ ক্যান্সেল করে দেন কাজ। জিয়াউল রয়েছে টেলিফোন লাইনে। জিয়াউল, হাতে পাচ্ছেন স্লিপ কিন্তু রেশন পাচ্ছেন না, তারা যাচ্ছে কোথায়? যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো প্রতিক্রিয়া পেলে? দেখো, রেশন ডিলারের দিকে অভিযোগের তীর, অর্থাৎ প্রায় 5 থেকে 6 মাস ধরে রেশনের স্লিপ পাচ্ছেন গ্রাহকরা, কিন্তু রেশন সামগ্রী পাচ্ছেন না। এবং একাধিকবার তারা নিয়ে সোচ্চার হচ্ছেন, কেন স্লিপ দেওয়া হচ্ছে, কোনো রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না। এবং গ্রাহকদের এটাও দাবি যে রেশনের যে সামগ্রী আছে, চাল ডাল সেগুলো সবটাই তিনি বিক্রি করে দিচ্ছেন, এমনটা অভিযোগ তুলে গ্রাহকরা আজকের বিক্ষোভ দেখায়। এবং এই খবর পাওয়ার পরই খাদ্য দপ্তরের আধিকারিকরা সেখানে যায়, খাদ্য দপ্তরের আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এবং এলাকার মানুষের যেটা দাবি বা গ্রাহকদের যেটা দাবি, সবটাই এই দিনে মাল চুরি করছেন এবং চুরি করে অন্য জায়গায় বিক্রি করছেন, এমনটা অভিযোগ। এবং এটাও বলছেন যে যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই বিক্রির সঙ্গে যুক্ত, সবটাই কিন্তু গ্রাহক এবং কর্মচারীদের অভিযোগের আঙুল তুলেছেন। কিন্তু যখনই আধিকারিকরা যায়, আধিকারিকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় এবং আধিকারিকরা তারপরে আশ্বস্ত করেন যে যেভাবে এই দীর্ঘ 6 মাস ধরে এই রেশন সামগ্রী চুরি হচ্ছে বা স্লিপ দেওয়া হচ্ছে, মাল দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে তারা তদন্ত করবেন, তারপরেই বিক্ষোভ ওঠে। কিন্তু যেভাবে দীর্ঘ 6 মাস ধরে রেশন সামগ্রী গ্রাহকদের কাছ থেকে নিয়ে সেগুলো স্লিপ দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, ফলে এই নিয়ে সোচ্চার হয়েছে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বেশ,
4 মাস 5 মাস পর্যন্ত অসুস্থ, এই যারা কর্মচারী এরাই চালাচ্ছে, এরাই মাল রিসিভ করছে। ওরা সঠিক বলবে কেন দিচ্ছে, আমি তো দোকানে বসেই না। কর্মচারী যারা লেখাপড়ি করে কাজ করে এখানে, উনি বলুক যদি যা দেয়, আমি যদি চুরি করি বলি তাহলে আমি করছি, এরা কি করছে আমি তা জানি না স্যার। আমি মাল দেবে মাল মাপো, এই হচ্ছে আমার ডিউটি, এছাড়া তো আমার কিছু জানি না। আমি কাজ করি, শুধু আমি মাপার ডিউটি, আমি কিছু জানি না। আমি স্লিপ ধরা দিই, অনেক সময় মাল নেই, আমি কি বলবো, ডিউ লিখে দিই, পরে মাল দিয়ে দিই। আর এবার নজর রাখা যাক বাঁকুড়ার দিকে। দেখুন, বাঁকুড়ায় এখনো নির্জল বহু গ্রাম। হ্যাঁ, কল আছে কিন্তু মিলছে না জল। নল বসলেও বহু গ্রামে পৌঁছয়নি পানীয় জল, আর পাইপ লাইন পৌঁছলেও কার্যত নির্জলা বহু গ্রাম। পাইপ লাইনের ত্রুটিতেই অবাধে জল অপচয়। একাধিক জল প্রকল্প থাকলেও বেহাল পরিস্থিতির অভিযোগ। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, কতদিন ধরে এই পরিস্থিতি? কেন জল পাচ্ছেন না, পানীয় জল পাচ্ছেন না বাঁকুড়ার বাসী? দেখো, দীর্ঘদিনের খরাপীড়িত জেলা বাঁকুড়া, কিন্তু যখনই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসীন হয়েছিলেন তখন উদ্যোগী হয়েছিলেন যে বাঁকুড়ার এই খরাপীড়িত যে নাম সেটা গুছিয়ে দেবেন, এবং সেই মতো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। তার মধ্যে একটা যেটা খুব বেশি টাকা খরচা করে সেই উদ্যোগ সরকারি টাকায়, সেটা হচ্ছে বাঁকুড়ার দামোদর যে দুর্গাপুর ব্যারেজ রয়েছে সেখানে জলটাকে বাঁকুড়ায় নিয়ে আসা হবে, এবং সেই কারণে যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এবং 2-3 বছর আগে পর্যন্ত কিন্তু জলের কাজ শুরু হয়ে যাওয়ার পর জলও পেয়েছে মানুষ, কিন্তু এখনো বেশ কিছু গ্রাম রয়েছে সেখানে কিন্তু জল পৌঁছয়নি। আর এদিকে দেখা যাচ্ছে বাঁকুড়া দুর্গাপুর যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের পাশ দিয়ে যে জল নিয়ে আসা হচ্ছে তার যে এয়ার ভাল্ভ রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণ জল, গ্যালন জল নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে। এখানেই তো প্রশ্ন প্রিয়ব্রত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও এই ছবি কেন দেখতে হচ্ছে, যেখানে এইভাবে উপচে পড়ছে পানীয় জল, এইভাবেই অপচয় হচ্ছে পানীয় জল? একেবারেই তুমি যেমনটা বলছো, মুখ্যমন্ত্রী বারে হুঁশিয়ারি দিয়েছেন যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তারা ঠিকঠাক কাজ করছে না। বেশ কিছু জায়গায় মানুষের ক্ষোভ উঠে যাচ্ছে। এইখানেই মানুষজন অভিযোগ করছেন যে যেভাবে এই জল উপচয় হচ্ছে, সেই জল যদি অপচয় না হতো তাহলে কিন্তু আরো যেসব গ্রাম নির্জলা রয়েছে সেই সব গ্রামে জল পৌঁছে যেতে পারতো এবং বেশ কিছু মানুষ কিন্তু উপকৃত হতেন। তাহলে এই জল কেন অপচয় হচ্ছে, এবং সেই জন্যই তারা অভিযোগ তুলছেন পিএইচির দিকে, যেভাবে এই অপচয় হচ্ছে সেই অপচয় অবিলম্বে বন্ধ করা হোক। আর যেসব পানীয় জল যেসব গ্রামে পৌঁছে গিয়েছে পাইপলাইন, সেসব পানে সঙ্গে থাকো প্রিয়ব্রত। স্থানীয় বাসিন্দা তারা কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের। এখানে কি জল পড়তেই থাকে? আর জল পড়তে থাকে, যতক্ষণ রানিং থাকে তখন জল পড়তে থাকে। এই জলটা কাজে লাগে কি না, ওটা আউটলেট হয়ে জলটা অপচয় হচ্ছে। উপর মহল থেকে যাতে এইগুলো কিছু সুরক্ষা করা যায় সেই ব্যবস্থা করতে বলবো, যাতে জলটা অপচয় না হয়। এরা তো মেনটেন্যান্স ঠিক মতো করছে না, তাই লিকেজ হচ্ছে। মেনটেন্যান্স যদি ঠিক করে হতো তাহলে এই লিকেজটা হতো না। আবার জনখানে আপনার ওই জলের যে ক্রাইসিসটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হতো। যারা আছে পিএইচি ডিপার্টমেন্টে তারাই তো, তাদের দিকে তো দেখতে হবে। প্রিয়ব্রত রয়েছে সরাসরি। প্রিয়ব্রত, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, প্রশাসনের তরফ থেকে একটা আজব যুক্তি খাড়া করা হয়েছে। তাদের দাবি যে এই যে পাইপলাইন আনা হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে, সেই পাইপলাইনে অত্যন্ত চাপের রয়েছে এবং সেই চাপের কারণে জলের যে চাপ, সেই চাপ কমাতেই এই এয়ার ভাল্ভ তৈরি করা হয়েছে। বেশ কিছু জায়গায় 10 কিলোমিটার অন্তর সেই এয়ার ভাল্ভ দিয়ে কীভাবে বাতাস ভিতরে ঢুকে যাবে এবং যে বাতাস ভিতরে তৈরি হচ্ছে সেটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই ব্যবস্থার মাঝেই জলও বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটাকে আর কিছু করা সম্ভব নয়, এমনটাই দাবি কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ারদের। কিন্তু যেটা মানুষের ক্ষোভ, যে এই এয়ার ভাল্ভ দিয়ে যদি জল এইভাবে এই পরিমাণ বেরিয়ে যায়, সেক্ষেত্রে যারা উপকৃত হচ্ছেন জলের জন্য সেই জল কিন্তু তারাও আগামী দিনে পাবেন না। অন্যদিকে যেসব গ্রামে এখনো পাইপলাইন পৌঁছে গেছে, জল পায়নি তারাও আর আগামী দিনে জল পাবেন না। অতএব এই পিএইচি দপ্তরের যে খামতি রয়েছে, যে ত্রুটি রয়েছে, সেটাকে অবিলম্বে পূরণ করা হোক এবং এই জলকে কোন রকম করে অপচয় যেন না হয় তার ব্যবস্থা করুক পিএইচি দপ্তর। দেখা যায় কতদিনে এই পানীয় জল তারা পান। জেলাতে ডিএমের সঙ্গে কথা বলেছি, কোনো লিকেজ হলে দিয়ে দিই, তারা টিম এসে আমাদের সারিয়ে দেয়। বড় কোনো ঘটনা ঘটলে আমরা জলদি প্রকল্প দেজুড়ি আছে সেইখান থেকে ডাক করে দিই, এবং আমাদের ইঞ্জিনিয়ার রয়েছেন তিনিও রাত নয় দিন নাই কোন ধরেন চেষ্টা করেন হয়তো এক জায়গা থেকে জল পড়েই যাচ্ছে। আমাদের তো উচিত বলুন যে এটা 60 টাকার কোনো কল কিনে লাগিয়ে দিলাম, এমন কিছু ব্যাপার না। আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে এত জল আপনাদের নষ্ট হচ্ছে, বলো দেখুন এই জলটা যদি আমরা ছেড়ে না দিই তাহলে পাইপটা আমার ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, সেই ফোর্সটাকে ধরে রাখতে পারবো না। তাই কিছু কিছু জায়গায় দেখবেন জলটা আমরা ছাড়ছি, আমাদের যখন দরকার তখন আমরা টাইট দিয়ে দেবো। আবার
এই ধরনের জিনিস তেনারা বলছেন, আমরা তত বুঝি না। আমরা চাইবো সব ধরনের মানুষ জলটা পাক। একটা ছবি দেখাই আপনাদের, পুরসভার জলের পাইপ আর সেই পাইপ ফেটে বিপত্তি। দেখুন জল থই থই, বর্ষাকাল নয় কিন্তু, এইভাবেই শীতকালেও রাস্তায় জল জমে রয়েছে। তাও আবার পুরসভার জলের পাইপ ফেটে জল থই থই পরিস্থিতি কোথায়? হাওড়ায়। নিউজ 18 বাংলা এই খবর দেখায় গত বৃহস্পতিবার, আর তারপরে নিউজ 18 বাংলার খবরের জের তৎপর প্রশাসন, পুরসভা। হাওড়ায় জল যন্ত্রণা ঠেকাতে উদ্যোগ নেওয়া হলো পুরসভার তরফ থেকে। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এই খবর আমরা দেখাই, অর্থাৎ নিউজ 18 বাংলা গত বৃহস্পতিবার এই খবর সম্প্রচার করে, তারপর তৎপর প্রশাসন। কতটা খুশি স্থানীয় বাসিন্দারা? 6 মাস ধরেই জল যন্ত্রণায় ভুগছিলেন তারা। অবশ্যই, যেখানে 6 মাস ধরে একাধিকবার হাওড়া পুরসভা তরফ থেকে বড় অফিস প্রত্যেকটি জায়গায় বারবার লিখিত অভিযোগ করার পরেও কোনো সুরাহা তারা কিন্তু পায়নি। অবশেষে নিউজ 18 বাংলা বৃহস্পতিবার এই খবর সম্প্রচারের পর দুদিনের মাথায় কিন্তু তড়ি ঘড়ি বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। নিজে রাস্তায় দাঁড়িয়ে সেই জমা জলের সমস্যা তিনি নিজে প্রত্যক্ষদর্শী হলেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। তারপরে দ্রুত সেখানে পাম্প বসিয়ে পাম্প করে জল বার করা এবং পরবর্তীকালে স্থায়ী ব্যবস্থা করা। মূলত সমস্যা হচ্ছে স্থায়ী ব্যবস্থা। একদিন পাম্প বসিয়ে সেখানে জল বার করার থেকে স্থায়ী ব্যবস্থা, সেই ইঞ্জিনিয়ার হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন 3 দিনের মধ্যে গোটা ঘটনা বা গোটা এলাকা খতিয়ে দেখে এই স্থায়ী ব্যবস্থা কিভাবে করা যায় তার রিপোর্ট জমা করতে এবং দ্রুত সেখানে আরো স্থায়ী ব্যবস্থা বন্দোবস্ত করা হবে বলে পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন। বেশ, দুটো ব্যবস্থা নেওয়া হয়েছে এই এলাকা নিয়ে। একটা হচ্ছে আমাদের এখানে একটা ইলেকট্রিক পাম্প লাগিয়ে দেওয়া হলো, যেটা কন্টিনিউয়াস চলবে, অর্থাৎ জল যে সময় উঠবে জল নেমে যাবে। ওখানে একজন পাম্প অপারেটর বলা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে ওইখানে রাস্তার স্লোপের যে গ্রেডিয়েন্ট আছে সেইটার কাজ বুধবার থেকে শুরু হবে।